হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুকা, তোমাদের ভৌতবিজ্ঞানের শিক্ষক। আজ আমরা ক্লাস 10-এর চ্যাপ্টার 8.3 অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। দেখো, আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে, আমরা আগের ক্লাসে কি পড়েছি? আমরা আগের ক্লাসে পড়েছি তড়িৎ বিশ্লেষণ কী জিনিস এবং তড়িৎ বিশ্লেষণের দুখানা উদাহরণ। তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো, আগের ভিডিওটা দেখে এসো, তাহলে এই ব্যাপারটা বুঝতে অনেক সুবিধা হবে। আজকে আমরা কি দেখব? আজকে আমরা দেখব এই যে তড়িৎ বিশ্লেষণ এত কিছু লাফালাফি করলাম, এই জিনিসটা খায় না মাথায় মাখে, অর্থাৎ এদের অ্যাপ্লিকেশান কী, বাস্তব জীবনে কোথায় ব্যবহার করা হয়, অর্থাৎ প্রয়োগ। আজকে আমরা প্রয়োগের কিছু উদাহরণ দেখব। দেখো, তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ কোথায় করা হয়? ধাতু নিষ্কাশন করার জন্যে। আমরা যে বিভিন্ন আকরিক থেকে ধাতু নিষ্কাশন করি এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। ধাতু বিশুদ্ধীকরণ, অর্থাৎ ধাতুর সঙ্গে অন্যান্য যে অবিশুদ্ধিগুলো লেগে থাকে সেগুলোকে হাঁটিয়ে দেওয়া, অর্থাৎ সেগুলোকে বার করে দিয়ে পিওর ধাতুটাকে বার করে আনা কিন্তু আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে করে থাকি। আর একটা কী জিনিস? তড়িৎ লেপন, অর্থাৎ আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে গ্যালভানাইজেশন, অর্থাৎ লোহার ওপরে যে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, এই প্রলেপটা কী করে দেওয়া হয়? নিশ্চয়ই জিঙ্কের একটা বালতি থাকে রঙের মতো, আমরা ব্রাশ ডোবাই আর লোহার ওপরে এরকম করে বুলিয়ে দিই, ঠিক এরকম করে কিন্তু একদমই আমরা করি না। এই তড়িৎ লেপন, অর্থাৎ এটাকেও আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে করি, অর্থাৎ ওই দস্তাটাকেও লোহার ওপরে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কিন্তু আমরা প্রয়োগ করি। এবার শুধু দস্তা আর লোহা নয়, বিভিন্ন জিনিসের ওপর, যেমন আমরা আমাদের শুনেছি যে রূপোরই গয়না, তার উপরে সোনার জল করা, অর্থাৎ সোনার একটা প্রলেপ দিয়ে দেওয়া। নর্মাল এমনি স্টিলের চামচ, তার উপরে নিকেলের প্রলেপ দিয়ে দেওয়া, এই জিনিসটাকে বলা হয় আমাদের তড়িৎ লেপন। তো এই ধাতু নিষ্কাশন, ধাতুর বিশুদ্ধীকরণ এবং তড়িৎ লেপন, এইগুলো হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ। এবার আমরা একে একে এইগুলোর একটা একটা করে উদাহরণ নিয়ে আলোচনা করে দেখব। প্রথমে ধাতু নিষ্কাশনের যদি আমরা একটা উদাহরণ নিই, তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন। অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন কী করে করা হয় আকরিক থেকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে, সেটা আমরা স্টেপ বাই স্টেপ বুঝব। দেখো, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করার জন্যে অ্যালুমিনিয়ামের বক্সাইট আকরিককে নেওয়া হয়। কাকে নেওয়া হয়? বক্সাইট আকরিক। বক্সাইট আকরিকের সংকেত কি? Al2O3.2H2O। এইখান থেকে আমরা কি করব? আমরা অ্যালুমিনিয়াম অর্থাৎ এলকে বার করব। দেখো, তার জন্য সেটআপ হচ্ছে এটা, ভোল্টামিটার হচ্ছে এটা। দেখো, ভোল্টামিটার হিসাবে আমরা কি ব্যবহার করি প্রথমেই দেখব। এটা হচ্ছে ইস্পাতের তৈরি একটা ট্যাঙ্ক নেবো, যেটা কাঠ তৈরি হয়, যেটা ইস্পাতের তৈরি হয় আমাদের। আচ্ছা, এবার ক্যাথোড এবং অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয়? ক্যাথোড হিসেবে ট্যাঙ্কের ভেতরে 1 ফুট গ্যাস কার্বনের আস্তরণ দেওয়া হয়। এইটা ট্যাঙ্কের বাইরের পাত, এর উপরে একটা 1 ফুটের গ্যাস কার্বনের আস্তরণ থাকে, অর্থাৎ মোটা পাড়া একটা গ্যাস কার্বনের আস্তরণ থাকে। এটাই আমাদের কি হিসেবে কাজ করে? এটাই আমাদের কিন্তু ক্যাথোড হিসেবে কাজ করে। আর অ্যানোড হিসেবে কি কাজ করে? অ্যানোড হিসেবে গ্রাফাইট দণ্ড, দেখো ওপর থেকে এরকমভাবে কয়েকটা গ্রাফাইট দণ্ডকে ঝোলানো থাকে, এটাই আমাদের কি হিসেবে কাজ করে? এটাই আমাদের অ্যানোড হিসেবে গ্রাফাইট দণ্ডগুলো কাজ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আরেকটা মেন জিনিস, যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে আমরা কি ব্যবহার করব। দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে আমরা কি কি ব্যবহার করি? 20% অ্যালুমিনা, কি Al2O3, 20% আমরা অ্যালুমিনা নিই, 60% ক্রায়োলাইট Na3AlF6 60%, এবং 20% ফ্লুসপার CaF2 এর গলিত মিশ্রণ। এদের সবাইকে নিয়ে এদের গলিয়ে একটা মিশ্রণ তৈরি করা হয়। কাকে কাকে না? অ্যালুমিনা থাকে কত? 20%, ক্রায়োলাইট থাকে কত? 60%, এবং ফ্লুসপার থাকে 20%। এই মিশ্রণটা কিন্তু আমাদের তড়িৎ বিশ্লেষ্য হিসেবে প্রয়োগ করা হয়। আর এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এই টোটাল সিস্টেমটা তড়িৎ বিশ্লেষণটা কিন্তু হবে 920 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এই তাপমাত্রার নিচে কিন্তু হবে না, 920 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে। তাহলে দেখা যাক এবার কি প্রসেস হয়। দেখো, এখানে আমাদের ক্যাথোড এবং অ্যানোড ব্যাটারির প্লাস এবং মাইনাসের সঙ্গে অবশ্যই ডিসি কারেন্ট আমাদের যোগ করতে হবে। যোগ করার পর কি হয়? দেখো, প্রথমেই বিয়োজন ঘটে। Na3AlF6 এর বিয়োজন। দেখো, এই বিয়োজনের ক্ষেত্রে দুখানা মতবাদ কিন্তু আমাদের প্রচলন আছে, যে এটা দুভাবে হয়। দেখো, আমরা তো আর ভেতরে অণুপরমাণুর মধ্যে কি চলছে সেটা তো আমরা চোখে দেখতে পাই না, এটা আমরা কি, এটা আমাদের অ্যাজাম্পশান থাকে পুরো, এটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা অ্যাজাম্পশান করতে পারি। এর ক্ষেত্রে এরকম দুখানা মতবাদ আছে, দুখানা মতবাদই আমরা দেখব। ফার্স্ট কেস কি বলা হচ্ছে? কিছু দল বলছেন এইভাবে হয়,
কি হয় না Na3AlF6 এটা বিয়োজিত হয়ে 3NAF আর AlF3 উৎপন্ন করে। এবার এই যে AlF3 এইটা বিয়োজিত হয় Al3+ আয়নে আর F-3F- আয়নে বিয়োজিত হয়, অর্থাৎ আমরা ক্যাটায়ন এবং অ্যানায়ন আমরা পেয়ে গেলাম। ক্যাটায়নে কি পেলাম? অ্যালুমিনিয়াম, আর অ্যানায়নে কি পেলাম? ফ্লুরিন। এবার কি হবে, এই প্লাস ক্যাটায়ন কোন দিকে ছুটবে? ক্যাথোডের দিকে ছুটবে। তাহলে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটবে? ক্যাথোডে নিশ্চয়ই অ্যালুমিনিয়াম 3+ এ কী করবে? 3টে ইলেকট্রন গ্রহণ করে নেবে, দিয়ে কী হয়ে যাবে? অ্যালুমিনিয়াম ধাতু আমরা ক্যাথোডে পেয়ে যাব। অর্থাৎ আমাদের ক্যাথোডে কি এইখানে গ্যাস কার্বনের এই যে আস্তরণ আছে এর গায়ে আমাদের কি হবে? এর গায়ে আমাদের অ্যালুমিনিয়াম জমতে থাকবে, এর গায়ে আমাদের অ্যালুমিনিয়াম জমতে থাকবে। আর অ্যানোড বিক্রিয়া কি হবে? দেখো ফ্লুরিন F আছে, অ্যানায়ন, অ্যানায়ন কোন দিকে ছুটবে? অ্যানোডের দিকে ছুটবে। অ্যানোডে গিয়ে কি হবে? 3খানা ইলেকট্রনও বর্জন করে দেবে, দিয়ে কি হবে? ফ্লুরিন তৈরি হবে। এই ফ্লুরিন কি হবে? ফ্লুরিন আবার Al2O3 অর্থাৎ অ্যালুমিনার সঙ্গে ফ্লুরিনের বিক্রিয়া করে দেখো এখানে শেষমেশ অক্সিজেন তৈরি হবে। অর্থাৎ আমাদের এই অ্যানোডে কিন্তু অক্সিজেন গ্যাস তৈরি হবে, এখানে কিন্তু অক্সিজেন গ্যাস বেরোতে থাকবে এখান দিয়ে। এটা হচ্ছে একটা মতবাদ। তার ফলে কি হলো দেখো, ক্যাথোডে আমরা কি পেলাম? ক্যাথোডে আমরা অ্যালুমিনিয়ামকে পেলাম আর অ্যানোডে আমরা অক্সিজেনকে পেলাম। আমাদের টার্গেট কি ছিল? অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করব। দেখো তাহলে আমরা কোথায় পেয়ে গেলাম? এই পাত্রের গায়ে অ্যালুমিনিয়াম, থকথকে অ্যালুমিনিয়াম কিন্তু জমা হতে শুরু হলো, আর ওপর দিয়ে কী হলো? এখান দিয়ে আমাদের অক্সিজেন বেরিয়ে যেতে থাকলো। এটা হলো প্রথম মতবাদ। দ্বিতীয় মতবাদ কি বলা হয় না, বিয়োজন বলা হচ্ছে Al2O3, এই যে আমাদের Al2O3 তো বক্সাইট আকরিক এইটাই বিয়োজিত হচ্ছে। কিসে বিয়োজিত হচ্ছে? 2Al3+ আর 3O2-, অর্থাৎ অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন আয়ন উৎপন্ন করছে, ক্যাটায়ন এবং অ্যানায়ন। এবার এই ক্যাটায়ন কী হবে? ক্যাথোডের দিকে ছুটে যাবে। ক্যাথোডের দিকে ছুটে গেলে ক্যাথোড বিক্রিয়া কী হবে? অ্যালুমিনিয়াম ক্যাথোডে গিয়ে 3খানা ইলেকট্রন গ্রহণ করবে এবং অ্যালুমিনিয়াম ধাতু আমরা পেয়ে যাব, এবং এটা কোথায় তৈরি হবে? ক্যাথোডে তৈরি হবে। অর্থাৎ এখানের তো কোনো অসুবিধা নেই। আর অ্যানোডে কি হবে? অ্যানোডে বলছে অক্সিজেন ছুটে যাবে এবং 2খানা ইলেকট্রন গ্রহণ করবে, দিয়ে 1খানা অক্সিজেন পরমাণু তৈরি করবে, এবং অক্সিজেন পরমাণুগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে অক্সিজেন অণু গ্যাস আকারে আমাদের তৈরি হবে এবং বাইরে বেরিয়ে যাবে। তার ফলে কি হলো? আমাদের যে টার্গেট জিনিসটা ছিল যে আমরা অ্যালুমিনিয়ামকে বার করব, অ্যালুমিনিয়াম আমরা কোথায় পেয়ে গেলাম? অ্যালুমিনিয়ামকে আমরা এই গ্যাস কার্বন অর্থাৎ ক্যাথোডের গায়ে কিন্তু আমরা পেয়ে গেলাম। পরে এগুলোকে ক্লিয়ার করে দিয়ে পাইপলাইনের মাধ্যমে এগুলোকে বার করে দিয়ে এখান থেকে অ্যালুমিনিয়ামকে আমরা চেঁচে তুলে নিতে পারবো। এইভাবে কিন্তু আমরা অ্যালুমিনিয়ামের আকরিক থেকে অ্যালুমিনিয়ামকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বার করতে পারি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা ধাতুর বিশুদ্ধীকরণের একটা উদাহরণ দেখব। এবার আমরা তড়িৎ বিশ্লেষণের প্রয়োগে ধাতুর বিশুদ্ধীকরণ কি করে করা হয় সেটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখব। দেখো, ধাতুর বিশুদ্ধীকরণ করার জন্য আমরা কপারের বিশুদ্ধীকরণ অর্থাৎ তামার বিশুদ্ধীকরণের এক্সাম্পল নিলাম। কি হয়? আকরিক থেকে যখন তামা বার করা হয় তখন তামা অশুদ্ধ আকারে থাকে, অর্থাৎ এই যে তামা কপারের সঙ্গে কে কে মিশে থাকে? Ag, Au, Pt ইত্যাদি, অর্থাৎ সোনা, রূপো, প্লাটিনাম, প্যালাডিয়াম এই সমস্ত ধাতুগুলো কিন্তু মিশে থাকে। অর্থাৎ তামার সঙ্গে কি আছে? এগুলোকে বলা হয় অশুদ্ধি, এইগুলো মিশে আছে। আমি পিওর তামা পেতে গেলে এগুলোকে আমাকে সাইড করতে হবে। তা আমি কি করে করব? সেটাও আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে করব। দেখো সেটা কীরকম হয়? একটা ট্যাঙ্ক নেওয়া হয়, আয়তঘনকাকার একটা ট্যাঙ্ক নেওয়া হয়। এটা একটা সামনে থেকে ভিউ করেছি আমি, মানে এটা 3D ফিগার হলে এরকম দেখতে লাগতো। এই ট্যাঙ্কের মধ্যে কি করা হয়? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেওয়া হয়। দেখো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি নেওয়া হয়? আমাদের 5 থেকে 10% H2SO4 অর্থাৎ সামান্য পরিমাণ সালফিউরিক অ্যাসিড এবং 15% CuSO4 এর জলীয় দ্রবণ, এবং 15% কি থাকে? কপার সালফেট, এবং বাকিটা কি থাকে? আমাদের জল থাকে। অর্থাৎ এখানে কি কি আছে? আমাদের এখানে CuSO4, H2SO4 আর H2O, এই 3টে জিনিস। এর আগের ভিডিওতে আমরা কি দেখেছিলাম? যে যখন কপার তড়িৎদ্বারের মাধ্যমে কপারের তড়িৎ বিশ্লেষণ করেছিলাম তখন আমরা এই 3টেই কিন্তু তড়িৎ বিশ্লেষ্য হিসেবে নিয়েছিলাম। অর্থাৎ এখানে তড়িৎ বিশ্লেষ্য আমরা এই 3টে নিলাম, কপার সালফেট, সালফিউরিক অ্যাসিড এবং জল, এদের মিশ্রণটাকে আমরা নিলাম। কত কত অনুপাতে? 5 থেকে 10% H2SO4, 15% CuSO4 এবং বাকিটা আমাদের জল। আচ্ছা, এবার তড়িৎদ্বার হিসেবে আমরা কি নেব? দেখো অ্যানোডে কি নেব? অ্যানোডে আমরা নেব অশুদ্ধ তামার পাত। এই যে মোটা মোটাগুলো আছে এগুলো সব হচ্ছে আমাদের অ্যানোড। এই যে মোটা পাতগুলো আছে
মোটা পাতগুলো এগুলো হচ্ছে আমাদের অ্যানোড। এই অ্যানোডে কি নেওয়া হয়েছে, এখানে নেওয়া হয়েছে অশুদ্ধ তামার মোটা মোটা পাত, অর্থাৎ এইখানে যে এইগুলো মিশ্রিত আছে অর্থাৎ অশুদ্ধিগুলো মিশ্রিত যে তামার পাত সেগুলোকে আমরা এই মোটাগুলোকে আমরা অ্যানোড হিসাবে নিয়েছি। আচ্ছা, এবার ক্যাথোড হিসাবে কি নেব? ক্যাথোড হিসাবে আমরা বিশুদ্ধ তামার পাতলা পাত, এই যে মাঝখানে একদম পাতলা পাতলা সিট নেওয়া হয়েছে, এগুলো কিন্তু একদম পিওর তামা, অর্থাৎ মোটামুটি তোমার এই 97, 98, 99%, ইভেন 100% শুদ্ধ পুরো কপার, এই পাতলা পাতলা পাত নেবো। এর থেকে কি বোঝা গেল যে মোটাগুলো আমাদের হচ্ছে অ্যানোড এবং ছোটোগুলো হচ্ছে আমাদের ক্যাথোড, ছোটোগুলো সরু সরুগুলো হচ্ছে আমাদের ক্যাথোড। এবার দুটোই কি, দুটোই কিন্তু কপারের তৈরি, একটা শুদ্ধ কপার আর একটা হচ্ছে অবিশুদ্ধ কপার। এবার দেখো বিক্রিয়ায় কি হবে, যখন আমরা রাসায়নিক বিক্রিয়া করব তখন কি আসবে, প্রথমে বিয়োজন ঘটবে। বিয়োজনে কি হবে, CuSO4 Cu2+ আর SO4 2- আয়নে ভেঙে যাবে, এটা আমরা আগের দিনও দেখেছিলাম। আচ্ছা, H2SO4 কি হবে, 2H+ এবং SO4 2- ভাঙবে, আর H2O কি ভাঙবে, H+ এবং OH- ভেঙে যাবে। এবার তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো, আগের ক্লাসটা করেছো, তোমরা জানো যে কপারের যখন তড়িৎ বিশ্লেষণ করা হয় তখন কিন্তু খুব একটা ইন্টারেস্টিং জিনিস হয়। কি জিনিস হয় না, ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোডে কে ছুটে যাবে, ক্যাথোডে ক্যাটায়ন ছুটে যাবে, তাহলে Cu2+ এই যে ক্যাটায়নটা আছে এই ক্যাথোডের দিকে ছুটে যাবে। ক্যাথোড কোনগুলো, ক্যাথোড হচ্ছে আমাদের এই পাতলা পাতলা পাতগুলো, তাহলে এখান থেকে যে Cu2+ আয়নগুলো আছে এখানে ওইগুলো কোথায় যাবে, এই পাতলা পাতলা পাতে যাবে। এই পাতলা পাতে গিয়ে কি হবে, দুখানা ইলেকট্রন গ্রহণ করবে এবং কপার ধাতুতে পরিণত হয়ে যাবে, অর্থাৎ এর গায়ে কি হবে, আস্তে 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 কপার এই সরু সরু পাতগুলোর গায়ে জমতে থাকবে, অর্থাৎ এই সরু সরু পাতগুলোর গায়ে কিন্তু কপার জমতে থাকবে, ফলে কি হবে, এই আমাদের ক্যাথোডগুলো কিন্তু আস্তে আস্তে মোটা হতে শুরু করবে। আচ্ছা, অন্যদিকে অ্যানোড বিক্রিয়ায় কি হয়, অ্যানোডের দিকে কার ছুটে যাওয়ার কথা, অ্যানোয়নে ছুটে যাওয়ার কথা, ছুটে যাবে, কিন্তু অ্যানোডে কি হবে না, এই দ্রবণে Cu2+ আয়নের সংখ্যাটা ঠিক রাখার জন্যে এই অ্যানোড থেকে কপারগুলো কি করবে, দুখানা ইলেকট্রন ত্যাগ করে দেবে, দুখানা করে ইলেকট্রন ত্যাগ করে Cu2+ আয়নে হয়ে অ্যাকোয়াস অর্থাৎ জলীয় দ্রবণের মধ্যে কিন্তু এখান থেকে হুড় করে চলে আসতে থাকবে। কে চলে আসতে থাকবে না, কপার Cu2+ আয়ন, অর্থাৎ এই যে মোটা মোটা পাতগুলো আছে আমাদের অ্যানোডগুলো আছে এখান থেকে কপার Cu2+ আয়ন খুলে খুলে কিন্তু এই দ্রবণের মধ্যে চলে আসবে। এর ফলে কি হবে, আগের দিনের যে কেসটা হয়েছিল সেটাই হবে যে অ্যানোড কিন্তু আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে এবং ক্যাথোড আস্তে আস্তে মোটা হতে থাকবে। এবার যেই মোটা পাতগুলো ছিল এগুলো থেকে কি হবে, কপার আয়নগুলো বেরিয়ে চলে আসবে এখান থেকে। দেখো এই পাতটা মোটা পাত, এই পাত থেকে কপার কি হচ্ছে, Cu2+ এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এখান থেকে বেরিয়ে গিয়ে কোথায় যাচ্ছে, অ্যানোডে আমাদের ক্যাথোডের যে পাতলা পাতলা পাতগুলো ছিল, ক্যাথোড আর এটা হচ্ছে অ্যানোড, ক্যাথোডের পাতলা পাতলা পাতে কিন্তু জমা হচ্ছে, দিয়ে কি Cu আকারে জমা হচ্ছে। তাহলে কি হবে, এখান থেকে খুলছে এবং এখানে জমা হচ্ছে, তাহলে ক্রমাগত এটা পাতলা হতে থাকবে এবং এটা মোটা হতে থাকবে। একটা সময় কি হবে, এইটা এরকম পাতলা হয়ে যাবে আর এটা এরকম মোটা হয়ে যাবে। এর ফলে কি হলো দেখো, এর ফলে এখানে তো তোমার শুধু Cu ছিল না, কপারের সঙ্গে তোমার Ag ছিল, Au ছিল, Pt ছিল, এই Au, Ag, Pt এইগুলো কিন্তু খুললো না, এখান থেকে কে খুলে বেরিয়ে চলে এলো, কপার Cu2+ আয়ন রূপে কিন্তু এখান থেকে বেরিয়ে চলে এলো। আর এটা ছিল বিশুদ্ধ পাত। এবার এই পাতে কি হলো, শুধু কপার জমা হচ্ছে, তাহলে এই পাতটা এখন কিসের পাত হয়ে গেল, বিশুদ্ধ কপারের পাত হয়ে গেল। এখানে কিন্তু কোনো AuPt এর কিন্তু কিছু রইল না, এটা পিওরলি কিন্তু আমাদের কপারের পাত হয়ে গেল। আর এখানে কি পড়ে রইল, এখানে বাকি অংশ পাতলা Cu হালকা করে, আর এইগুলো Pt, তারপরে আমাদের Au, এগুলো একটা সময় কি হবে, আমাদের অ্যানোডটা পুরো ক্ষয়ে যাবে, অর্থাৎ একদম কিচ্ছু থাকবে না। আর নিচে অ্যানোডের নিচে একটা ইন্টারেস্টিং জিনিস হবে, আচ্ছা সেটা পরে বলছি। তাহলে আমরা কি পেলাম, আমাদের কিন্তু টার্গেট ছিল কপারকে বিশুদ্ধ করব, তাহলে আমরা কিন্তু কপারকে বিশুদ্ধ আকারে পেয়ে গেলাম। এইভাবে কিন্তু আমাদের তড়িৎ বিশ্লেষণ প্রয়োগের মাধ্যমে কপারের বিশুদ্ধিকরণ করা যায়, অর্থাৎ বলা যায় যে ক্যাথোডে আমাদের বিশুদ্ধ কপার আমরা পেয়ে গেলাম, জমা হতে থাকলো। এই বিশুদ্ধ কপারে কতটা বিশুদ্ধতার পরিমাণ থাকে দেখো, বলছে 97 থেকে 98% পিওর কপার থাকে, অর্থাৎ এখানে যে ক্যাথোডটা তৈরি হলো মোটা, এর মধ্যে 97 to 98% পিওর কপার থাকে। এই পিওর কপারকে 97 থেকে 98% পিওর কপার, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যে কপারের বিশুদ্ধিকরণ করা হয় দিয়ে যে বিশুদ্ধ কপার পাওয়া যায় তাকে B স্টার বলা হয়।
খুব ইম্পর্টেন্ট, তোমাকে পরীক্ষা দিতেই পারে যে বি স্টার কী জিনিস। আমরা বলবো তড়িৎ বিশ্লেষণ প্রয়োগের মাধ্যমে কপার ধাতুর পরিশোধন করে আমরা ক্যাথোডে যে 97 থেকে 98% শুদ্ধ বা পিওর কপার পাই তাকেই বলা হয় আমাদের বি স্টার। দেখো এই হলো কেস, এইভাবে আমরা কিন্তু কপার ধাতুকে বিশুদ্ধিকরণ করি। এবার একটা জিনিস খেয়াল করো, এখান থেকে যখন এই মোটা মোটা পাতগুলো থেকে যখন কপার খুলে চলে গেল, এই মোটা পাতে কি পড়ে রইল? এই মোটা পাতে আমাদের সোনা, রূপো, প্লাটিনাম ইত্যাদি মূল্যবান ধাতুগুলো পড়ে রইল। এরা কি হবে? এরা কিন্তু ঝরে ঝরে এর নিচে পড়তে থাকবে। এরা কিন্তু ঝরে ঝরে এই পাত্রের নিচটাতে কিন্তু এরকমভাবে পড়তে থাকবে এবং এগুলো জমা হবে এবং এগুলো কাদা কাদা আকারে জমা হবে। অর্থাৎ এখান থেকে এগুলো ঝরে ঝরে কে ঝরবে? পিটি, AU, AG অর্থাৎ প্লাটিনাম, সোনা, রূপো এইগুলো নিচে জমা হবে। এরকমভাবে এগুলো নিচে কিন্তু জমা হতে থাকবে। এই জিনিসটাকেই বলা হয় আমাদের অ্যানোড মাড, অর্থাৎ অ্যানোড থেকে এই ময়লাটা পাওয়া যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় অ্যানোড মাড। এই অ্যানোড মাড কিন্তু খুব মূল্যবান জিনিস। এটা মাড মানে কিন্তু শুধু কাদা নয়, এটা কিন্তু মানে এই কাদাটা শুধু কাদা, বালি নয়, কিন্তু এই কাদার মধ্যে কি আছে? প্লাটিনাম আছে, সোনা আছে, রূপো আছে, অর্থাৎ মূল্যবান ধাতুগুলো কিন্তু আছে। তাই অ্যানোড মাডেরও কিন্তু পরবর্তীকালে সরিয়ে এখান থেকে এইগুলোকে বার করে নেওয়া হয়। অ্যানোড মাড যেমন আমাদের এই তড়িৎ বিশ্লেষণ, এই ধাতু পরিশোধন ইম্পর্টেন্ট, এর থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট এখানে কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে অ্যানোড মাড। তাহলে আমরা অ্যানোড মাড কী বলবো না, তড়িৎ বিশ্লেষণ প্রয়োগের মাধ্যমে কপার ধাতুকে যখন পরিশোধন করা হয় তখন অ্যানোড থেকে যে প্লাটিনাম, সোনা, রূপো এই অবিশুদ্ধগুলো পাত্রের নিচে মানে এখানে একটা থলি রাখা হয়, মসৃণের থলি রাখা হয় চারিদিকে। মসৃণের থলির ভেতরে এই প্লাটিনাম, সোনা, রূপো ইত্যাদি মূল্যবান ধাতুগুলো কাদা আকারে জমা হতে থাকে। এটা কি বলা হয় আমাদের অ্যানোড মাড। এবং এর কিন্তু খুব ইম্পর্টেন্স অ্যাজ এ অর্থনৈতিক দিক থেকেও এবং তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভেও অ্যানোড মাড তোমাদের এখান থেকে তোমাদের কোশ্চেন আসবেই আসবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে চলে যাব আমরা তড়িৎ লেপন কী জিনিস সেটা নিয়ে। এবার আমরা তড়িৎ বিশ্লেষণের লাস্ট আজকের প্রয়োগ তড়িৎ লেপন এই সম্পর্কে আলোচনা করব। দেখো তড়িৎ লেপন জিনিসটা কি, আগেও বললাম, একটা ধাতুর ওপর সেটা খুব সক্রিয় মনে করো, বাইরে খুলে রাখলে যেমন লোহা, বাইরে ফেলে রাখলে কি হবে? আস্তে আস্তে মরচে ধরে যাবে। এই যে মরচে যাতে না পড়ে তার জন্য কি হয়? লোহার উপরে আরেকটা অন্য ধাতুর দস্তার বা নিকেলের প্রলেপ দিয়ে দেওয়া হয়। এই যে জিনিসটা, এইটাকেই বলা হয় আমাদের তড়িৎ লেপন। এবং এটা করা হয় কার মাধ্যমে? তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। ওই এরকম করে ব্রাশে করে তো নিশ্চয়ই করা হয় না। দেখো তড়িৎ লেপন কী জিনিস? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া রাসায়নিকভাবে অধিক সক্রিয় কোনো ধাতু বা ধাতু সংকরের ওপর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলা হয়। এবার যে ধাতুটার প্রলেপ দেওয়া হয় সেটা কিন্তু অনেক কেমিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, অর্থাৎ হঠাৎ করে অক্সিজেনের সাথে বায়ুর জলীয় বাষ্পের সাথে রিয়াকশান করে না, সেই রকম ধাতু দিয়ে আমাদের প্রলেপ দেওয়া হয়। সেই জন্য বলা হয়েছে রাসায়নিকভাবে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে আমাদের তড়িৎ লেপন বলা হয়। এবার যদি বলা হয় যে তড়িৎ লেপন আমি হঠাৎ করে কেন করতে যাব, আমার কি দরকার পড়লো? দেখো দরকার বলতে জলবায়ুর হাত থেকে ধাতুকে রক্ষা করার জন্য যে উদাহরণটা এইমাত্র দিলাম, লোহাকে আমরা রক্ষা করি নিকেল বা দস্তার প্রলেপ দিয়ে। আরেকটা কী হয়? বিভিন্ন ধাতুর তৈরি জিনিসের সৌন্দর্য বাড়ানোর জন্য। এবার মনে করো তোমাকে যদি বলা হয় যে তুমি রূপো দিয়ে তুমি একটা জিনিস কিছু তৈরি করো, তাহলে তার কস্টিং অনেক বেশি পড়ে যাবে। কিন্তু তুমি এই জিনিসটা একটু ভেবে দেখো যে তুমি অ্যালুমিনিয়াম দিয়ে কোনো একটা জিনিস তৈরি করলে তার উপরে তুমি রূপোর প্রলেপ দিয়ে দিলে, তো আমার জিনিসটা তৈরিও হলো, দেখতেও রূপোর মতো লাগলো, সুন্দর দেখতে লাগলো, কিন্তু অত খরচা হলো না। যদি আমি রূপো দিয়ে পুরো করতে যেতাম, বা মনে করো তুমি সোনার কোনো একটা জিনিস তৈরি, ফুলদানি তৈরি করতে চাইছো সোনার পুরো, তুমি পুরোপুরি সোনার তৈরি না করে কি করলে? তুমি প্রথমে সেটাকে কপার দিয়ে তৈরি করলে, তামা দিয়ে তৈরি করলে, তামার ওপরে তুমি সোনার, যেটা জল করা বলে, সোনার প্রলেপ দিয়ে দিলে, তাহলে কি হবে? জিনিসটা দেখতেও ভালো লাগবে এবং তোমার অনেক কম খরচায় হয়ে যাবে। সেই জন্য বলা হয় বিভিন্ন ধাতুর তৈরি জিনিসের সৌন্দর্য বাড়ানোর জন্য ইত্যাদিতে করা হয়। আমাদের যেমন চামচের ওপর নিকেলের একটা প্রলেপ দেওয়া হয় দেখতে যাতে সুন্দর হয় বলে। এই কারণগুলোর জন্যে আমাদের কিন্তু তড়িৎ লেপন করা হয়। এবার তড়িৎ লেপনের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, তুমি মনে করো একটা জিনিস যে তোমার কাছে একটা চামচ আছে, তোমার কাছে একটা স্টিলের চামচ আছে, তুমি এই চামচটার ওপরে তুমি চাইছো যে আমি নিকেলের প্রলেপ দেবো, তো তুমি কি করে করবে?
নিশ্চয়ই তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে করবে। এবার তড়িৎ বিশ্লেষণ করতে গেলে তোমার সামনে চ্যালেঞ্জ কী আসবে, তুমি অ্যানোড হিসেবে কি ব্যবহার করবে, ক্যাথোড হিসেবে কি ব্যবহার করবে, এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে তুমি কি ব্যবহার করবে। দেখো এর একটা হার্ড অ্যান্ড ফাস্ট রুল আছে, এই রুল অনুযায়ী কিন্তু এগুলো আমাদের করা হয়। দেখো কি বলা হয়েছে না, যে বস্তুর ওপর প্রলেপ দেয়া হবে সেটিকে ক্যাথোডে রাখতে হবে। তুমি যে বস্তুর ওপর প্রলেপটা দিতে চাইছো সেই বস্তুটাকে কোথায় রাখতে হবে, ক্যাথোডে। অর্থাৎ তুমি চামচটার ওপর প্রলেপ দিতে চাইছো, চামচকে তুমি অ্যাজ এ ক্যাথোড হিসেবে ব্যবহার করবে। আচ্ছা, যে ধাতুর প্রলেপ দেয়া হবে সেটিকে অ্যানোড হিসেবে রাখা হবে। তুমি কার প্রলেপ দিতে চাইছো, তুমি নিকেলের প্রলেপ দিতে চাইছো, তাহলে নিকেলকে কি হিসেবে রাখবে, একটা বিশুদ্ধ নিকেলের পাত নেবে, সেই বিশুদ্ধ নিকেলের পাতকে কি করবে, অ্যানোড হিসেবে তুমি ব্যবহার করবে। আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করবে, তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ওই ধাতুর, অর্থাৎ যে ধাতুকে তুমি অ্যানোডে নিয়েছো, মানে এখানে নিকেলের কথা হচ্ছে, ওই ধাতুর জলে দ্রাব্য কোনো একটা লবণ তুমি নেবে, অর্থাৎ নিকেল ধাতুর একটা লবণ নেবে যেটা জলে গুলে যায়। তাহলে কেসটা কীরকম হলো, মনে করো তুমি এই হলো তোমার ভোল্টমিটার, এখানে তুমি একটা চামচ নিয়েছো আর এখানে একটা নিকেলের পাত নিয়েছো, এই চামচটাকে এবং একটা তড়িৎ বিশ্লেষণ নিয়েছো, এই চামচটাকে তুমি কি হিসেবে ব্যবহার করবে, চামচের ওপর তোমাকে প্রলেপ দিতে হবে, যে ধাতুর ওপর প্রলেপ দেবে সেটাকে কি, ক্যাথোডে। তাহলে চামচকে তুমি ক্যাথোড হিসেবে ব্যবহার করো, ক্যাথোড, অর্থাৎ এর সঙ্গে তার যোগ করে দাও। আর নিকেল, যে ধাতুর প্রলেপ দেবে, তুমি নিকেলের প্রলেপ দেবে, এটাকে কি হিসেবে ব্যবহার করবে, অ্যানোড হিসেবে ব্যবহার করবে। আশা করি তোমরা বুঝেছো। আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে এখানে তুমি নিকেল ধাতু নিয়েছো, এই নিকেল ধাতুর একটা লবণ যে জলে দ্রবীভূত হয়, যে জলে গুলে যায়, সেরকম একটা লবণ নেবে, দিয়ে এর মধ্যে দিয়ে তুমি কারেন্ট পাঠালেই কিন্তু এখান থেকে নিকেল খুলবে, এবং এর ওপরে এখান থেকে যেমন কপারে হয়েছিল, একদিক থেকে খুলে এদিকে এসেছিলো, অ্যানোড থেকে খুলে ক্যাথোডে এসেছিলো, সেই একই জিনিস হবে, অ্যানোড থেকে নিকেল খুলে খুলে আমাদের কিন্তু ক্যাথোডের ওপরে জমা হবে, ফলে কি হবে, আমাদের একটা প্রলেপ পড়ে যাবে। এই হচ্ছে আমাদের তড়িৎ লেপন। এবার তড়িৎ লেপনের প্রসেস ইম্পর্টেন্ট নয়, যেটা আমাদেরকে করতে হবে, যে দেখো আমরা যদি কোনো একটা বস্তুকে সোনা দিয়ে প্রলেপ দিতে চাই, রূপো দিয়ে প্রলেপ দিতে চাই, নিকেলের প্রলেপ দিতে চাই, বা তামার প্রলেপ দিতে চাই, তাহলে আমরা অ্যানোড হিসেবে কি ব্যবহার করব, ক্যাথোড হিসেবে কি ব্যবহার করব, এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি ব্যবহার করব, এটা কিন্তু হেভি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি টু দি পাওয়ার ইনফিনিটি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পেপারে তুমি এখান থেকে একটা করে কোশ্চেন পাবেই পাবে, গ্যারেন্টি, এই ছকটা থেকে। তার ফলে এই ছকটা তোমাদেরকে ভালো করে কিন্তু মনে রাখতে হবে। ফার্স্টে তোমার কাছে একটা চামচ আছে, চামচ দিয়েই বলছি, চামচ, তোমার কাছে একটা কি আছে, চামচ আছে, এই হলো চামচ মোটামুটি। এই চামচটাকে তুমি সোনা দিয়ে প্রলেপ দেবে, তাহলে তোমাকে অ্যানোড হিসেবে কি ব্যবহার করতে হবে, দেখো অ্যানোড হিসেবে তোমাকে একটা বিশুদ্ধ সোনার পাত ব্যবহার করতে হবে। কী ব্যবহার করতে হবে, বিশুদ্ধ সোনার পাত ব্যবহার করতে হবে। আর ক্যাথোড হিসেবে তুমি কি ব্যবহার করবে, তুমি কার ওপর প্রলেপ দেবে, চামচের ওপর প্রলেপ দেবে, তাহলে চামচ ব্যবহার করতে হবে। ওই জন্য লেখা আছে যে বস্তুর ওপর প্রলেপ দিতে হবে সেই বস্তুটাকে তুমি ক্যাথোড হিসেবে রাখবে। আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করবে, খুব ইম্পর্টেন্ট, নামটা কিন্তু মনে রাখতে হবে, পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণ, পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণ, সংকেত কি, কে ব্র্যাকেট শুরু, AU আবার ব্র্যাকেট CN2 ব্র্যাকেট শেষ, নাম এবং সংকেত খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে কোনো বস্তুকে সোনার প্রলেপ দিতে গেলে অ্যানোড হিসেবে তোমাকে এরকম করে কোশ্চেন করবে, একটা স্টিলের চামচকে সোনার প্রলেপ দিতে গেলে তুমি ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী কী ব্যবহার করবে, তাহলে আমরা লিখে দেবো, অ্যানোডে আমরা বিশুদ্ধ সোনার পাত ব্যবহার করব, ক্যাথোডে আমরা স্টিলের চামচ ব্যবহার করব, আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণ ব্যবহার করব। 1 3 নম্বরে কোশ্চেন থাকে এটাতে, 1 নম্বর 3 নম্বর তুমি ইজিলি পেয়ে গেলে। দেখো তারপরে কি থাকে, রূপো। তুমি মনে করো কোনো একটা জিনিসকে, আচ্ছা চামচ এবার নেবো না, চামচটা বড্ড বাজে হয়ে যাচ্ছে, সব জায়গায় চামচ চামচ চামচ। তুমি মনে করো রূপো দিয়ে কী দেবে, তুমি মনে করো একটা থালা, এবার থালাকে তুমি রূপোর প্রলেপ দেবে, একটা তোমার থালায় তুমি ভাত খাও, তোমার হঠাৎ মনে হয়েছে আমি রূপোর থালায় ভাত খাবো, আমি আমার থালাটাকে রূপোর প্রলেপ দেবো।
তাহলে রূপোর প্রলেপ দিতে গেলে তোমাকে অ্যানোড, ক্যাথোড এবং তড়িৎ বিশ্লেষক হিসেবে কী কী ব্যবহার করতে হবে? দেখো, অ্যানোডে কী ব্যবহার করতে হবে? বিশুদ্ধ রূপোর পাত। এটা কি? বিশুদ্ধ রূপোর পাত তোমাকে অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে। ক্যাথোড হিসেবে যে বস্তুর ওপর তুমি প্রলেপ দেবে, তুমি কিসের ওপর? তোমার ভাত খাওয়ার থালাটার ওপর, তাহলে তোমার ভাত খাওয়ার থালাটা হয়ে যাবে ক্যাথোড। আচ্ছা, আর তড়িৎ বিশ্লেষক হিসেবে কি ব্যবহার করতে হবে? এটা তো খুব বিশাল ইম্পর্টেন্ট। পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইডের জলীয় দ্রবণ। পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইডের জলীয় দ্রবণ, সংকেত KAgCN2। দেখো, দুটো কিন্তু একই রকম। একটা হচ্ছে অরোসায়ানাইড, একটা হচ্ছে অরোসায়ানাইড, একটা হচ্ছে আর্জেন্টো সায়ানাইড। একটাতে আছে সোনা AU আর একটা আছে AG, বাকি কিন্তু সব সেম। তাহলে এটা বুঝতে পারা গেল যে আমি যদি কোনো বস্তুর ওপর রূপোর প্রলেপ দিতে চাই, তাহলে অ্যানোড হিসাবে বিশুদ্ধ রূপোর পাত নেব, তড়িৎ বিশ্লেষক হিসেবে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইডের জলীয় দ্রবণ নেব, আর যে বস্তুর উপর আমি প্রলেপ দিচ্ছি সেই বস্তুটাকে আমি ক্যাথোড হিসাবে ব্যবহার করব। সেম জিনিস যদি কোনো বস্তুকে আমি নিকেল দিয়ে প্রলেপ দিতে চাই, তাহলে কি করব? অ্যানোড হিসেবে বিশুদ্ধ নিকেলের পাত নেব, তড়িৎ বিশ্লেষক হিসেবে কি করব? নিকেল সালফেট NiSO4 আর সামান্য পরিমাণ বোরিক অ্যাসিডের একটা জলীয় দ্রবণ নেব। আর ক্যাথোড হিসেবে যার ওপর প্রলেপ দেবো তাকে নেব। তোমার বন্ধুর মুখটা তুমি নিকেল দিয়ে একদম বাঁধিয়ে দিতে চাইছো, তাহলে তোমার বন্ধুর মুখটা হয়ে যাবে ক্যাথোড। বোঝা গেল? তামা, যদি কোনো বস্তুকে আমরা তামা দিয়ে প্রলেপ দিতে চাই, তাহলে আমরা অ্যানোড হিসেবে কি করব? অ্যানোড হিসেবে বিশুদ্ধ একটা তামার পাত নেব, তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী নেব? কপার সালফেট অর্থাৎ CuSO4 জলীয় দ্রবণ নেব। আর ক্যাথোড, তুমি তোমার শত্রুর মুখটা তামা দিয়ে বন্ধ করে দিতে চাইছো, তাহলে তোমার শত্রুর মুখটা হয়ে যাবে কি? ক্যাথোড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। আশা করি তোমরা এই জিনিসটা সবটাই বুঝতে পেরেছো। ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যদি অবশ্যই কোনো কোয়ারিজ থাকে নিচে কমেন্ট সেকশানে আমাকে জানাও। আর এই ক্লাস সংক্রান্ত যদি তোমাদের কোনো নোটস পাওয়ার ইচ্ছা হয়, তাহলে গুগল প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপ LRNR ডাউনলোড করো, সেখান থেকে তোমরা এগুলো ইজিলি পেয়ে যাবে। ওকে, আজকের মতো টাটা। আবার দেখা হবে পরবর্তী টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে।